নমস্কার বন্ধুরা, শোনাচ্ছি যোগীন্দ্রনাথ সরকারের রচনা মহেশ সর্দারের ঠেঙিয়ে বাগমারা। বেশি দিনের কথা নয়, ৩০-৩৫ বছর আগে কেউ সুন্দরবনে চাকরি করতে গেলে লোকে তাকে বিস্ময় মিশ্রিত সম্মানের চোখে দেখত। অসাধারণ শারীরিক বল ও সাহস না থাকলে কেউই সুন্দরবনে যেতে রাজি হতো না। চতুর্দিক জঙ্গলে পূর্ণ, জমিদারের কাছারি বাড়িও তেমন নিরাপদ স্থান নয়। কখন কাকে বাঘের মুখে প্রাণ দিতে হয় কে বলতে পারে। দিবসে লোকজনের গোলযোগ এবং কাজকর্মের ব্যস্ততা, কিন্তু রাত্রে প্রাণটা যেন হাতে নিয়ে বসে থাকতে হয়। সন্ধ্যার পূর্বেই আহারাদি সেরে যে যার গৃহে আশ্রয় নিত। সমস্ত রাত্রির মধ্যে ঘরের বার হয় কার সাধ্য। অন্ধকার একটু ঘনীভূত হলেই অমনি ঘন ঘন ভীষণ গর্জন, কখনো দূরে কখনো কাছে, কখনো বা কাছারি বাড়ির আঙিনায়। অতি সাহসী ব্যক্তিও ভয় জড়সড় হয়ে পড়ত। সুন্দরবনের অবস্থা যখন এরকম, সেই সময় একদিন সন্ধ্যার পূর্বে মহেশ সর্দার নামে একজন প্রজা কাছারি বাড়িতে এসেছে। নায়েব মশাইয়ের কাছে তার বিশেষ প্রয়োজন। জমি সম্বন্ধে কথাবার্তা বলতে বলতে ক্রমে সন্ধ্যার অতীত হয়ে গেল। নায়েব মশাই বললেন, মহেশ, এ অন্ধকারে রাত্রে আর তোমার বাড়ি গিয়ে কাজ নেই। খাওয়া দাওয়া সেরে রাতটা এখানেই কাটিয়ে দাও। মহেশ বলল, না না সাহেব মশাই, বাড়ি যেতে হবে। আমি কাউকে কিছু বলে আসিনি, তারা ভয় পাবে। নায়েব বললেন, তবে এক কাজ করো, একটা লণ্ঠন আর ওই একনলা বন্দুকটা সঙ্গে নাও। তোমার বাড়ি তো আর কাছে নয়, বিশেষ করে পথ যেখানে জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। সত্যি বলতে কি, তোমার ওদিকে দিনের বেলাও যেতে যথেষ্ট ভয় হয়। নায়েব মশাইয়ের কথা শুনে মহেশ বলল, নায়েব মশাই, ইস্তানাগাদ এই সুন্দরবনেই আছি। ভয় কাকে বলে জানি নে, আর লণ্ঠনও চাই নে, বন্দুকও চাই নে। আমার ছাটা গাছটাই যথেষ্ট। ছাটা হলো বাঘ মারার একটা লম্বা লাঠি। কপালে মরণ থাকলে কেউ বাঁচাতেই পারবে না। নায়েব বললেন, সে কথা সত্যি। বন্দুকই বলো আর যাই বলো, কপালটাই আদত। আচ্ছা, তবে এখন যাও, তোমার কথা আমার মনে রইল। 2-4 দিন পরে খবর নিও। কাছারি বাড়ি থেকে বের হয়ে মহেশ সর্দার ভেড়ির রাস্তা ধরে চলল। নদীর বাঁকে বাঁকে সেই রাস্তা ঘুরে ঘুরে চলেছে। বরাবর সেই রাস্তা ধরে চললে অনেকটা ঘুরতে হয় সত্যি, কিন্তু মহেশ হয়তো নিরাপদে বাড়ি পৌঁছতে পারত। দুঃখের বিষয়, কিছু দূর গিয়েই মহেশ ভেড়ির রাস্তা ছেড়ে শীঘ্র বাড়ি পৌঁছবার জন্য একটা সংকীর্ণ বিপদসংকুল রাস্তা ধরল। নিজের শক্তিতে প্রবল বিশ্বাস আর নির্ভর ভিন্ন রাত্রে সে রাস্তায় কেউ অগ্রসর হয় না। চারিদিক ঘন অন্ধকারময়। বীর হৃদয় মহেশ কিছুই ভ্রুক্ষেপ না করে দ্রুত পদে বাড়ির দিকে চলেছে। বাড়ি আর বেশি দূরে নয়, আর একটু অগ্রসর হলেই সম্মুখে একটা সংকীর্ণ নালা, তারপরেই মহেশের বাগান বাড়ি। এদিকে হয়েছে কি, সন্ধ্যার পরেই এক বিশালাকায় বাঘ মহেশদের বাগান বাড়িতে এসে সামান্য কতগুলো ঘাসের জঙ্গলে আশ্রয় করে বসেছিল। নালা পার হয়েই মহেশকে সেই স্থান দিয়েই বাড়িতে ঢুকতে হতো।
বাঘ আর কিছুক্ষণ অপেক্ষা করলে খাদ্য সামগ্রী তার সম্মুখেই হাজির হতো, কিন্তু তার আর দেরি সইল না। নালার অপর পারে মহেশের পদশব্দ শুনেই সে চোখের পলকে নালার কাছে গিয়ে হাজির হল। ঠিক সেই সময় মহেশও নালার নিকট থেকে এসে উপস্থিত হয়েছে। কি ভয়ঙ্কর মূর্তি! সম্মুখে কয়েক হাত মাত্র দূরে প্রকাণ্ড বাঘ, তার চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নি। কিন্তু এতেও মহেশের বীর হৃদয় টলল না। সে তার দীর্ঘ ছাটাগাছা বাগিয়ে ধরল। তারপর তাকে লক্ষ্য করে বাঘ যেমনই গর্জে লাফিয়ে উঠেছে, অমনি তার মুখ লক্ষ্য করে মহেশ তার ছাটাগাছার প্রবল এক গুঁতো দিল। সেই গুঁতোর চোটে ছাটা একেবারে বাঘের কণ্ঠনালীতে গিয়ে প্রবেশ করল। সে শত চেষ্টা করেও ওকে উগরে ফেলতে পারল না। বেচারা পেছনে 2 পা নালার এপারে, আর তার দেহের সমস্ত ভার মহেশের ছাটার ওপরে। সেই ছাটার গোড়া 2 হাতে দৃঢ় রূপে ধরে মহেশ তাকে নিজের কোমরের ওপর রক্ষা করতে লাগল। বাঘের মুখের মধ্যে প্রকাণ্ড ছাটা। সে ভীষণ গর্জন আর নেই, কেবল কাতর গোঙানি মাত্র। সেই গোঙানিতে আকৃষ্ট হয়ে মহেশের ছোট ভাই রাখাল একগাছা ছাটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো। তাকে বাঘের পেছনে উপস্থিত দেখে মহেশ বলল, রাখাল, একটু দেরি কর, আমি ছাটাগাছা আগে কোমর থেকে ওঠাই, তারপর বেটাকে মাথা বরাবর 82 সিক্কা ওজনের এক ঘা বসাবি। রাখাল তার দাদার উপযুক্ত ভাই। অল্পক্ষণ পরেই প্রকাণ্ড ছাটার ঘা খেয়ে বাঘ নালার মধ্যে উপুড় হয়ে পড়ল। সামলে উঠবার পূর্বেই 2 ভাই মিলে দুদিক দিয়ে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে তার জীবন শেষ করে দিল। এইভাবেই সেই বাঘের পঞ্চত্ব প্রাপ্তি হলো।